আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আর ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসো আমরা প্রথমে আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। আর্থিক বিবরণী সেটা কুমিল্লা বোর্ড 2019 সালের। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আতিক অ্যান্ড সন্সের রামিল নিম্নে প্রদত্ত হলো। প্রথমে আছে এখানে মূলধন টাকা 2 লাখ, মূলধন দেওয়া আছে 2 লাখ টাকা, স্থায়ী সম্পত্তি দেওয়া আছে টাকা 1,98,000 টাকা, 10% বিনিয়োগ 1/7/2018 তারিখে 40,000 টাকা। আমাদের রেয়ামিলটা প্রস্তুত হয়েছে 2018 সালের 31শে ডিসেম্বর, আর এই বিনিয়োগ 1/7/2018, তার মানে এটা চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বিনিয়োগটা আছে। বিনিয়োগের উপর সুদের হার 10% আর বিনিয়োগের পরিমাণ 40,000, তাহলে 40,000 টাকার উপরে সুদ অর্জিত হয়েছে 2018 সালের 31শে ডিসেম্বর 6 মাসের জন্য। তাহলে 40,000 টাকার উপর 10% হারে 6 মাসের সুদ, অর্থাৎ অর্ধেক মাসের সুদ, তাহলে সমান সমান দেখা যাচ্ছে 2,000 টাকা বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে। যদি রেয়ামিলে থাকে তাহলে সেটা প্রাপ্ত, আর যদি না থাকে তাহলে সেটা প্রাপ্য। প্রারম্ভিক মজুত পণ্য 39,000 টাকা, পণ্য ক্রয় ও বিক্রয় ভ্যাট সহ 2,10,000 টাকা এবং 3,71,000 টাকা। এখানে একটা কথা বলা আছে ভ্যাট সহ। তো ভ্যাট সহ যদি থাকে তো পণ্য ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্গত, ভ্যাটের অংশটা সরকার অর্থাৎ কর কর্তৃপক্ষের টাকা, বিক্রয়কারী প্রতিষ্ঠান বা ক্রয়কারী প্রতিষ্ঠান এদের মাধ্যমে সরকার এই ভ্যাটটা নিয়ে যাবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে ক্রয়ের মধ্যে যে ভ্যাটের অংশটা অর্জিত আছে তা বিমুক্ত করতে হবে, এবং বিক্রয়ের মধ্যে যেটা অন্তর্ভুক্ত আছে সেটাকে বিমুক্ত করে আলাদা ভ্যাট চলতি হিসাব নামে সেটা আমাদেরকে পরিশোধ করে দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্রয় সাধারণত বাংলাদেশে প্রচলিত বিধান অনুসারে আমাদের পাঠ্যপুস্তকে সাধারণত ভ্যাটের হার উল্লেখ না থাকলে আমরা 15% হারে ভ্যাটের হার ধরে নিই। তাহলে 2,10,000 টাকার ভিতরে 15% হারে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ মূল্য যদি হয় 100 টাকা তাহলে আমরা কথাটা এইভাবে বলতে পারি, কোনো কিছুর মূল্য যদি হয় 100 টাকা তাহলে তার মধ্যে ভ্যাট 15% হারে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট, তাহলে 15 টাকা, 100 টাকা 15% 15 টাকা। তাহলে ভ্যাট সহ মূল্য হলো ভ্যাট সহ মূল্য হলো ভ্যাট সহ মূল্য 115 টাকা। ভ্যাট সহ মূল্য অর্থাৎ ক্রয় মূল্য হোক বা বিক্রয় মূল্য হোক তার ভিতর 115 টাকা যদি হয় ভ্যাট সহ মূল্য, তার মধ্যে ভ্যাটের পরিমাণ 15 টাকা, তাহলে আমরা অনুপাত তৈরি করতে পারি। তাহলে ভ্যাটের পরিমাণ হলো ভ্যাট সহ মূল্যের ভিতরে ভ্যাটের পরিমাণ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাটের পরিমাণ হলো 115 ভাগের 15, বা এটাকে আমরা আরো সংক্ষেপে করলে বলতে পারি 23 ভাগের 3 ভাগ, অর্থাৎ 23 ভাগ করলে তার 3 ভাগ ভ্যাট। তাহলে পণ্য ক্রয়ের 2,10,000 টাকার 23 ভাগের 3 ভাগ বা 115 ভাগের 15 ভাগ ভ্যাট, এবং বিক্রয়েরও তাই। তাহলে সেটা আমাদেরকে অঙ্ক করে বের করে নিলে তাহলে আমরা প্রকৃত ক্রয়ের পরিমাণ জানতে পারবো এবং প্রকৃত বিক্রয়ের পরিমাণও জানতে পারবো। এখানে আরেকটা জিনিস উল্লেখ আছে, সেটা হলো পণ্য ফেরত। 2,000 টাকা এবং পণ্য ফেরত 2,000 টাকা ডেবিট মানে এটা বিক্রয় ফেরত, এবং ক্রেডিট 3,000 টাকা মানে এটা ক্রয় ফেরত। তাহলে আমরা ভ্যাট নির্ণয়ের সময় ক্রয় থেকে এই পণ্য ফেরতের 2,000 টাকা অর্থাৎ ক্রয় 2,10,000, তাহলে ক্রয় ফেরত 3,000, তাহলে অবশিষ্ট টাকার উপরে আমাদের ভ্যাটটা নির্ণয় করতে হবে। তাহলে এটা হলো একটা দিক।
তারপরে আসো আমরা দেখে নিই আর কি আছে আমাদের আমিলের আলোচনার মধ্যে। সেটা হলো মজুরি। মজুরি হলো ক্রয়ের একটা অংশ। তারপরে আছে মজুরির পর বেতন 39,000 টাকা, ভাড়া 30,000 টাকা, বিজ্ঞাপন 15,000 টাকা, সাপ্লাই সাপ্লাই বা মণিহারি সামগ্রী 10,000 টাকা, বিনিয়োগের সুদ 2,000 টাকা। এই যে সামান্য আগে আমরা আলোচনা করেছি 10% বিনিয়োগ 2,000 টাকা, তাহলে বিনিয়োগের সুদ যেহেতু রেওয়া মেলে তাহলে এই অর্জিত বিনিয়োগ প্রাপ্ত হয়েছে, তাহলে বিনিয়োগের কোনো সুদ বকেয়া নেই। ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স 22,000 টাকা। ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হতে পারে, ক্রেডিট ব্যালেন্স হতে পারে। ডেবিট ব্যালেন্স মানে হলো ও অগ্রিম ভ্যাট প্রদান করা আছে, আর ক্রেডিট ব্যালেন্স মানে হলো ভ্যাটের টাকা এখনো পরিশোধিত হয়নি, অর্থাৎ পরিশোধ করতে হবে। ডেবিট ব্যালেন্স সম্পদ, চলতি সম্পদ, এবং ক্রেডিট ব্যালেন্স চলতি দায়। ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স একটা চলতি সম্পদ হিসাবে গণ্য হবে, এবং ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স একটা চলতি দায় হিসাবে গণ্য হবে। এখন এই 22,000 টাকা ব্যালেন্সের সাথে ওই যে ওখানে 2,10,000 টাকা এবং 3,71,000 টাকা, এটার সাথে 3,000 টাকা বাদ যাবে, এবং এইটা থেকে 2,000 টাকা বাদ দিয়ে যে অবশিষ্ট অংশ থাকবে তার 15% হারে যে ব্যাট হবে সেটা ব্যাট চলতি হিসাবের সাথে আমরা যোগ বিয়োগ করে নেব বা হিসাবভুক্ত করে নেব। প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ, তারপরে প্রদেয় হিসাব 50,000 টাকা একটা চলতি দায়, নগদ তহবিল 10,000 টাকা এটা একটা চলতি সম্পদ, সর্বমোট রামেলের যোগফল 6,48,000 টাকা, ক্রেডিটের যোগফল 6,48,000 টাকা, অর্থাৎ রামেলটা মেলানো আছে। এবার আসো দেখা যাক সমন্বয়ে কি কি বলা আছে। সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা। সমাপনী মজুত পণ্য আমরা জানি চলতি বছর চলতি হিসাবকালের জন্য আয়, এবং আগামী বছরের শুরুতে এটা একটা সম্পদ, চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য। তাহলে এটা হিসাবভুক্ত করা হয়েছে, এটাকে হিসাবভুক্ত মূল্যায়ন করা হয়েছে। এখন হিসাবভুক্ত করার জন্য আমাদেরকে সমন্বয় জাবেদা যদি চিন্তা করি তাহলে এই লেনদেনের সমন্বয় জাবেদা হলো মজুদ পণ্য হিসাব ডেবিট এবং আয় ব্যয় হিসাব ক্রেডিট। মজুদ পণ্য হিসাব ডেবিট এবং আয় ব্যয় হিসাব ক্রেডিট। আয় ব্যয় হিসাব ক্রেডিট। 2 নম্বর হলো, তার মানে এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য এটা সমাপনী মজুদ পণ্য বাদ যাবে, এবং আয় ব্যয় হিসাবে এটা কাউন্ট হলো, আর বছরান্তে এটা চলতি সম্পদ হিসাবে আমাদের প্রদর্শিত হবে আর্থিক অবস্থার বিবরণীতে। 2 নম্বর সমন্বয়ে যেটা বলা আছে, বেতনের মধ্যে কর্মচারীকে প্রদত্ত ঋণ 4,000 টাকা অন্তর্ভুক্ত আছে। কর্মচারীকে প্রদত্ত ঋণ এটা একটা চলতি সম্পদ, তার মানে এটা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার মানে বেতন খরচ বেশি ধরা হয়েছে, বেশি অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এটার জন্য সমন্বয় জাবেদা হবে কর্মচারীকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, কর্মচারীকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, কর্মচারীকে প্রদত্ত ঋণ। কর্মচারীকে কথাটা না বলে আমরা শুধুমাত্র প্রদত্ত ঋণ হিসাব ডেবিটও বলতে পারি। প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, প্রদত্ত ঋণ হিসাব ডেবিট 4,000 টাকা, এবং বেতন খরচ হিসাব ক্রেডিট। বেতন খরচ হিসাব ক্রেডিট 4,000 টাকা। তাহলে এই সমন্বয়ের আলোকে আমাদের যখন আর্থিক বিবরণী তৈরি করতে যাব তখন প্রদত্ত ঋণ চলতি সম্পদ হিসাবে 4,000 টাকা অন্তর্ভুক্ত হবে, এবং বেতন খরচ থেকে 4,000 টাকা বিয়োগ দিতে হবে। বেতন খরচ ক্রেডিট হওয়ার কারণে বেতন খরচ থেকে 4,000 টাকা বিয়োগ করতে হবে। 3 নম্বর সমন্বয়ে বলা আছে কেশিয়ারের নিকট হতে 8,000 টাকা ছিনতাই হয়েছে। ছিনতাই জনিত ক্ষতি, ছিনতাই শব্দটা খারাপ অর্থে ব্যবহৃত হয়, তাই আমরা এটার একটা নাম দেব। আমরা এই যে ক্ষতি হয়েছে ক্ষতিটাকে আমরা বলবো বিবিধ ক্ষতি। ছিনতাই জনিত ক্ষতি বলবো না, আমরা বলবো বিবিধ ক্ষতি। তাহলে আমাদের এটার জন্য সমন্বয় জাবেদা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 8,000 টাকা, এবং নগদানভুক্ত হয়নি কেশিয়ারের নিকট, তার মানে নগদান হিসাব, নগদ তহবিলে যে 10,000 টাকা আছে তার মানে এটা হিসাবে 10,000 আছে, কিন্তু বাস্তবে কিন্তু 8,000 টাকা ছিনতাই হয়ে গেছে যা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমার নগদ তহবিল কমাতে হবে, তাহলে আমাদের বলতে হবে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা।
তাহলে এটার জন্য আমাদের আর্থিক বিবরণীতে কিভাবে আমরা এই সমন্বয় জাবেদার প্রতিফলন দেখব, আমাদের আয় ব্যয় বিবরণীতে আমরা বিবিধ ক্ষতি নামে একটা আইটেম 8,000 টাকা লেখে আমাদের মুনাফা কমে যাবে, এবং চলতি সম্পদ আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় চলতি সম্পদ 10,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ দিয়ে প্রকৃত নগদ তহবিল 2,000 টাকা দেখাবো। এরপরে 4 নম্বরে যে সমন্বয়ের কথা বলা আছে সেটা হলো বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করতে হবে। বিজ্ঞাপন খরচের বিলম্বিত করা মানে হলো যে খরচের যে অংশটুকু এখনো নিঃশেষিত হয়নি, তাহলে অনিঃশেষিত খরচের অংশটুকুকে আমরা বিলম্বিত করব, অর্থাৎ যেটা এই বছর খরচ না হয় পরবর্তী বছরে হয়তো খরচ হবে, সেটাকে আমরা বলি বিলম্বিত করা। খরচটাকে বিলম্বিত করা। বিলম্বিত খরচ সম্পদ, চলতি সম্পদ। তাহলে বিজ্ঞাপন খরচের পরিমাণ কত উল্লেখ আছে আমাদের প্রশ্নে? বিজ্ঞাপন খরচের পরিমাণ উল্লেখ আছে 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকার 1/3 অর্থাৎ 3 ভাগ, 15,000 টাকাকে 3 দ্বারা ভাগ দিলে 5,000 টাকা, তার মানে 5,000 টাকা বিলম্বিত করতে হবে। তো বিজ্ঞাপন খরচের 1/3 যখন আমরা বিলম্বিত করব, তাহলে আমাদের সমন্বয় জাবেদা হবে বিজ্ঞাপন খরচের এই বিলম্বিত করার জন্য আমরা এটার সমন্বয় জাবেদা দেব বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। বিজ্ঞাপনকে আমরা এখানে খরচ হিসাবে গণ্য করব। বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। 1/3 বলতে আমরা বুঝবো 15,000 টাকা 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5,000 টাকা। তো বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাতে প্রকৃত বিজ্ঞাপন খরচ হবে 15,000 থেকে 5,000 বিয়োগ হয় 10,000 টাকা। তাহলে এটার জন্য আমাদের আয় ব্যয় আর্থিক বিবরণী তৈরি করার সময় আমাদের এটা প্রতিফলন ঘটবে। বিজ্ঞাপন থেকে 5,000 টাকা বিলম্বিত বাদ দিয়ে 10,000 টাকা প্রকৃত খরচ হিসাবে দেখাবো, এবং চলতি সম্পদে আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে 5,000 টাকা একটা আইটেম দেখাবো। সর্বশেষ সমন্বয় বলতেছে অব্যবহৃত মণিহারি 5,000 টাকা, 2,500 টাকা। অব্যবহৃত মণিহারির যে অংশটুকু অব্যবহৃত রয়েছে সেটা সম্পদ, চলতি সম্পদ, আর বাকি অংশটুকু খরচ। তাহলে মণিহারির মধ্যে থেকে 2,500 টাকা বাদ দিয়ে বাকিটা খরচ হিসাবে দেখাবো, এবং অব্যবহৃত মণিহারি একটা সম্পদ। তাহলে আমরা এটার জন্য সমন্বয় জাবেদা হলো অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট, অব্যবহৃত মণিহারি বা মণিহারি সামগ্রী হিসাব ডেবিট, এবং মণিহারি খরচ হিসাব অব্যবহৃত মণিহারি অথবা শুধু মণিহারি বলতে পারি ডেবিট 2,500 টাকা, এবং মণিহারি খরচ হিসাব ক্রেডিট, অর্থাৎ মণিহারি খরচ ক্রেডিট হবে। এখানে মণিহারি না বলে এখানে প্রশ্নের মধ্যে এটার ইংরেজিটা লেখা আছে, রেয়া মিলে মণিহারি বলা হয় না, রেয়া মিলে বলা হয়েছে সাপ্লাই। তাহলে আমরা সাপ্লাই এর বাংলা অনুবাদ করবো মণিহারি। এই হলো আমাদের মোটামুটি সমন্বয়ের রূপ। এখন আমাদের প্রশ্নে বলতেছে যা করতে হবে সেটা হলো ব্যাট চলতি হিসাব তৈরি করো। ব্যাট চলতি হিসাব তৈরি করো। আমরা একটু দেখে নিই ভালোভাবে। ভ্যাট চলতি হিসাব তৈরি করো। এটা কতে বলতেছে? খতে বলতেছে মোট মুনাফা 1,55,000 টাকা ধরে আর্থিক এন্ড সলসের নিট মুনাফা বা নিট ক্ষতি, অর্থাৎ আংশিক আয় বিবরণী তৈরি করলে আমরা নিট মুনাফা পাবো। মোট মুনাফা প্রশ্নে উল্লেখ করাই আছে। আর সর্বশেষে গতে বলতেছে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক এন্ড সলসের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। তাহলে আমরা এই 3টা প্রশ্নের আলোকে আমরা প্রথমেই আমরা দেখে নিই আমাদের প্রকৃত আর্থিক বিবরণীর অবস্থাটা কিরকম ভাবে তৈরি করতে হয়, এবং তারপরে আমরা দেখব প্রশ্নের আলোকে কিভাবে আমাদের উত্তর দিতে হয়। তাহলে আসো আমরা প্রথমে ব্যাট চলতি হিসাবটা তৈরি করে নিই। ব্যাট চলতি হিসাবটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা প্রথমে দেখে নিই। এই যে ভ্যাট চলতি হিসাব। তাহলে এখানে ভ্যাট চলতি হিসাবে রেয়া মিলে যে জেটটা দেওয়া আছে 2018 সালের ডিসেম্বর 31 তারিখে রেয়া মিলের একটা জেট দেওয়া আছে 22,000 টাকা। এখন আমরা
ক্রয়ের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে এবং বিক্রয়ের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে এবং ক্রয় ফেরতের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে এবং বিক্রয় ফেরতের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে সেগুলোকে আমরা জাবেদাটা আমরা আমাদের ভ্যাট চলতি হিসাবে দেখাবো। তবে হিসাব থাকে খতিয়ান বইতে, তাহলে আমাদেরকে লেখার সময় লিখতে হবে সাধারণ খতিয়ান বহি ভ্যাট চলতি হিসাব। তাহলে আমাদের প্রথমে দেখতেছি ক্রয়ের মধ্যে 2,10,000 টাকা ক্রয়ের 115 ভাগের 15 ভাগ আমাদের ভ্যাট। তাহলে প্রশ্নে আছে পণ্য ক্রয় 2,10,000 টাকা ভ্যাট সহ। তা ভ্যাট তোর মধ্যে ভ্যাটের অন্তর্ভুক্ত অংশ হলো, তাহলে জাবেদা হলো ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় থেকে এটা বাদ দিতে হবে, তাই পণ্য ক্রয় হিসাব ক্রেডিট। ভ্যাট চলতি হিসাব ডেবিট, পণ্য ক্রয় হিসাব ক্রেডিট। 2,10,000 115 ভাগের 15 27,391 টাকা আসে। এরপরে বিক্রয়ের মধ্যে যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে তাহলে সেটা বিক্রয় থেকে বাদ দিতে হবে, তাহলে জাবেদা হবে পণ্য বিক্রয় হিসাব ডেবিট 3,71,000 টাকার 115 ভাগের 15 অর্থাৎ 48,391 এবং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে পণ্য বিক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এরপরে আমাদের বিক্রয় ফেরতের মধ্যে যে ভ্যাটটুকু অন্তর্ভুক্ত আছে সেটাকে আমরা বাদ দেব, তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট 2,61,000। ভ্যাট বিক্রয় ফেরতের মধ্যে যে ভ্যাটটুকু অন্তর্ভুক্ত আছে সেটাকে আলাদা করার জন্য আমরা বললাম এইটা। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ক্রয় ফেরতের মধ্যে যতটুকু অন্তর্ভুক্ত আছে সেটা বাদ দিতে হবে, তার জন্য ক্রয় ফেরত হিসাব ডেবিট এবং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত 3,000 তার 115 ভাগের 15 তাহলে 391 টাকা আসে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এইবার আমাদের জ্যার তৈরি করতে হবে, তার মানে বছরান্তে প্রকৃত জ্যারের পরিমাণ দাঁড়ালো উভয় দিকের যোগফল মেলানোর জন্য ক্রেডিট দিকের যোগফল 70,782, তাহলে ডেবিট দিকের যোগফল হবে 70,782। এই থেকে 27,391 বিয়োগ এবং 261 টাকা বিয়োগ করে আমরা পাইতেছি, আমাদের ক্যালকুলেটরে দেখাচ্ছে আমাদের এখন ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জ্যার 43,130, যেটা পরবর্তী বছরে 1 জানুয়ারিতে চলতি দায় হিসাবে গণ্য হবে। চলতি দায় অর্থাৎ আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের গড়ে আমরা ভ্যাট চলতি হিসাব বাবদ 43,130 টাকা লিখবো। তাহলে আমাদের মোটামুটি ভ্যাট চলতি হিসাবটা আমরা বুঝতে পেলাম। এইবার আসা যাক আমাদের আয় বিবরণী তৈরি করে। এখন আমরা আয় বিবরণীটা তৈরি করব। আর্থিক এন্ড সন্স আয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আয় বিবরণী লেখার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা একটা হিসাব কালের জন্য তৈরি করা হয়, এটা একটা কারবারের আর্থিক ফলাফল। তাহলে আর্থিক ফলাফল একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য, তাহলে আমাদের হিসাব কালটা 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য অর্থাৎ বার্ষিক হিসাব কাল। এখন এখানে প্রশ্নে পণ্য বিক্রয় দেওয়া আছে 3,71,000 টাকা, তার মধ্যে বিক্রয় ফেরত 2,000 টাকা, তাহলে 3,69,000 টাকা। এর মধ্যে বিক্রয় ভ্যাট আছে, আমরা এই যে 3,69,000 যে কথাটা আমরা বলতেছি আমাদের 3,69,000 টাকার উপরে 115 ভাগের 15 অর্থাৎ বিক্রয় ভ্যাটের পরিমাণ আমরা আরেকবার দেখি 3,69,000 টাকার 115 ভাগের 15 সমান 48,130 টাকা ভ্যাট রয়েছে। সেই ভ্যাটটা আলাদা করলে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ দাঁড়ালো অর্থাৎ প্রকৃত বিক্রয় 3,20,870 টাকা। তাহলে আমরা প্রথম ধাপে আয় বিবরণী এটাকে আমরা বলি সাধারণত বহুধাপ বিশিষ্ট অর্থাৎ ধাপে ধাপে এটা বহুধাপ বিশিষ্ট। আয় বিবরণী হবে অবশ্যই বহুধাপ বিশিষ্ট, বিশেষ করে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য বহুধাপ বিশিষ্ট। তাহলে প্রথম ধাপে আমরা তৈরি করলাম নিট বিক্রয়। এইবার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা দ্বিতীয় ধাপে। তাহলে প্রথম ধাপ হলো নিট বিক্রয় তৈরি করা, দ্বিতীয় ধাপ হলো মোট মুনাফা তৈরি করা। আমরা দ্বিতীয় ধাপে যদি চলে যাই
তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্রটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। প্রথমে আমাদের ব্যয় করতে হবে নিট ক্রয়, তারপরে কৃত পণ্যের ব্যয়, তারপরে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সর্বশেষে আমরা ব্যয় করব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের আলোচ্য প্রশ্নে প্রথমে রেয়া মিলে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে। ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 2,10,000 টাকা, ক্রয়ের পরিমাণ 2,10,000 টাকা এবং ক্রয় ফেরত 3,000 টাকা। তাহলে আমার প্রকৃত ক্রয় 2,07,000, কিন্তু এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে যা বাদ দিতে হবে ক্রয় ভ্যাট, অর্থাৎ 2,07,000 টাকার উপর 115 অর্থাৎ 27,000 টাকা ক্রয়ের উপর ভ্যাট অন্তর্ভুক্ত আছে, সেটা বাদ দিলে আমার নিট ক্রয় বা প্রকৃত নিট ক্রয়ের পরিমাণ দাঁড়ায় 1,80,000 টাকা। এখন ক্রয় কার্য সম্পন্ন করতে আমাদের আরো কিছু আনুষঙ্গিক খরচ আছে। একটা ক্রয়ের সাথে সম্পর্কিত খরচ হলো একটা মজুরি বা তাপ ও চাপ, আমদানি শুল্ক ইত্যাদি ইত্যাদি যোগ করতে হবে। তাহলে মজুরি রেয়া মিলে দেওয়া আছে 12,000 টাকা, ক্রয় সংক্রান্ত মজুরি 12,000 টাকা। তাহলে আমরা যে পণ্যটা ক্রয় করেছি এই কৃত পণ্যের পিছনে আমাদের সর্বমোট ব্যয় হয়েছে 1,92,000 টাকা। এবার কৃত পণ্যে বিক্রয়ের জন্য কৃত পণ্যের সাথে প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত হয়েছে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ হবে। তাহলে আমাদের কারবারে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা বিক্রয়যোগ্য আছে আমাদের কারবারে মজুদ অবস্থায় 2,31,000 টাকা ছিল সারা বছর ব্যাপী। তার মধ্যে অবিক্রিত অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, অবিক্রিত মজুদ, অবিক্রিত সমাপনী মজুদ পণ্য বলতে বোঝায় অবিক্রিত। তাহলে বিক্রয়যোগ্যের মধ্যে থেকে অবিকৃত অংশটুকু বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই বিকৃত পণ্যের ব্যয়। তাহলে সমাপনী মজুদ পণ্য বা অবিকৃত পণ্য আছে 65,000, তাহলে আমার প্রকৃত বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ 1,66,000 টাকা। 2,31,000 থেকে 65,000 বিয়োগ দিলে 1,66,000 টাকা। এখন আমাদের নিট বিক্রয়ের পরিমাণ 3,20,870 টাকা, তার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় 1,66,000 বাদ দিলে আমরা দ্বিতীয় ধাপে আমরা বলেছি আমরা পাবো মোট মুনাফা। মোট মুনাফার পরিমাণ দাঁড়ালো আমাদের 1,54,870 টাকা। 1,54,870 টাকা। এখানে একটা মজার বিষয় আমরা একটু খেয়াল করি, আমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু শুরু করতে বলেছে এই মোট মুনাফা থেকে, মোট মুনাফা থেকে, অর্থাৎ উপরের অংশটুকু কিন্তু আমাদেরকে দেখাতে বলেনি। তাহলে আমরা পরীক্ষার প্রশ্ন যখন শুরু করব তখন আমরা লিখবো আর্থিক বিবরণী আংশিক, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। মোট মুনাফার পরিমাণ প্রশ্নে যা উল্লেখ থাকবে, আমরা এখানে অঙ্ক করে পেয়েছি 1,54,000 টাকা, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নে উল্লেখ আছে যে মোট মুনাফার পরিমাণ 1,55,000 টাকা ধরে নিয়ে আয় ব্যয় বিবরণীটা কমপ্লিট করো। অর্থাৎ আমাদের আয় বিবরণী সম্পূর্ণ অংশটুকু তৈরি করতে হবে না, মোট মুনাফার পরের ধাপটুকু, মোট মুনাফা থেকে তার পরের ধাপটুকু দেখালে হবে। তাহলে প্রশ্নে যে টাকাটা উল্লেখ থাকবে সেটাকে বেস করে তৈরি যেতে হবে। অর্থাৎ 1,54,870 আমরা লিখবো না, আমরা পরীক্ষার প্রশ্নে লেখার সময় মোট মুনাফা 1,55,000, মোট মুনাফা পাশে ব্র্যাকেটে লিখে দেবো, দেয়া আছে পরীক্ষার প্রশ্নে যেটা দেয়া আছে লিখে তারপরে 1,55,000 দিয়ে অঙ্ক শুরু করব। আচ্ছা, আপাতত আমরা প্রকৃত আয় বিবরণীটা তৈরি করতেছি, তাই প্রকৃতর অবস্থাটা আমরা দেখি। মোট মুনাফা থেকে এবার বাদ যাবে, প্রথমে বাদ যাবে পরিচালন, মোট মুনাফা থেকে বাদ যাবে আমাদের পরিচালন খরচ সমূহ। মোট মুনাফা থেকে প্রথমে বাদ দিতে হবে পরিচালন খরচ সমূহ। তাহলে পরিচালন খরচ সমূহের মধ্যে বলতে অর্থাৎ কারবার পরিচালনা করতে আমাদের যে প্রশাসনিক এবং বিক্রয়জনিত খরচ, পরিচালন খরচ বলতে বুঝবো দুটা খরচের সমষ্টিকে আমরা পরিচালন খরচ বলি। একটা হলো অফিস ও প্রশাসনিক খরচ, আর একটা হলো বিক্রয়জনিত খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, বিক্রয়জনিত খরচ। দুটা খরচের সমষ্টিকে আমরা বলি পরিচালন খরচ।
তাহলে এখানে আলোচ্য প্রশ্নে পরিচালন খরচের মধ্যে প্রথমে বলা আছে বেতন 39,000, তন্মধ্যে কর্মচারীকে প্রদত্ত ঋণ 4,000 টাকা, যেটা চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে। তাহলে আমার প্রকৃত বেতন খরচ 35,000 টাকা, রেয়া মিলে দেওয়া আছে ভাড়া 30,000 টাকা, সরাসরি বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করতে বলেছে, অর্থাৎ 15,000 টাকার মধ্যে 3/1 বিলম্বিত হবে 5,000 টাকা। তাহলে আবার প্রকৃত বিজ্ঞাপন খরচ 10,000 টাকা এবং সাপ্লাইজ খরচ রেয়া মিলে আছে 10,000 টাকা। সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ, সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ রেয়া মিলের মধ্যে শুধু সাপ্লাইজ লেগেছে, কিন্তু প্রশ্নের ধরনে বোঝা যায় এটা একটা খরচ। তা আমরা লেখার সময় সাপ্লাই খরচ বা মনিহারি খরচ 10,000 টাকা, তার মধ্যে অব্যবহৃত সাপ্লাই 2,500 টাকা, তাহলে প্রকৃত খরচ 7,500 টাকা। তাহলে সর্বমোট পরিচালন খরচের পরিমাণ এই চারটার যোগফল 35, 30, 10, 7,500, তাহলে সর্বমোট পরিচালন খরচ 82,500 টাকা। এখন মোট মুনাফা থেকে পরিচালন খরচ, মোট পরিচালন খরচ বাদ দিলে যে আমরা তৃতীয় ধাপে পাবো, তাহলে দ্বিতীয় ধাপে মোট মুনাফা, প্রথম ধাপে নিট বিক্রয়, তৃতীয় ধাপে নিট পরিচালন মুনাফার পরিমাণ পেলাম 72,370 টাকা। অর্থাৎ মোট মুনাফা থেকে মোট পরিচালন খরচ বাদ দিলে যা পাওয়া যায় তার নাম নিট পরিচালন মুনাফা 72,370 টাকা। এইবার আমরা নিট পরিচালন মুনাফার সাথে আর্থিক আয় ব্যয় সমূহ যোগ বিয়োগ করে যেটা পাবো তার নামে নিট মুনাফা। এখন আলোচ্য অঙ্কে আর্থিক আয় বলতে আমরা বুঝবো বিনিয়োগের সুদ, এবং আর্থিক খরচ বলতে বুঝবো বিবিধ ক্ষতি। অর্থাৎ এখানে নিট পরিচালন মুনাফার সাথে যোগ হবে আর্থিক আয় সমূহ। আর্থিক আয়ের মধ্যে একটা আয় আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 2,000 টাকা, এটা রেয়া মিলে দেওয়া আছে, এবং আমরা সমন্বয় করে দেখলাম যে 2,000 টাকায় হবে। আর্থিক খরচ সমূহের মধ্যে অর্থাৎ ছিনতাই জনিত যে ক্ষতি হয়েছে সেটাকে আমরা বিবিধ ক্ষতির নাম দিয়ে 8,000 টাকা। তাহলে এখন নিট পরিচালন মুনাফার সাথে আয় যোগ এবং ক্ষতি বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাই আমার সর্বশেষ ধাপ, নিট মুনাফা 66,370 টাকা। 66,370 টাকা পেলাম। তাহলে আমাদের আর্থিক বিবরণীর সবচেয়ে বড় যেটা আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমরা যেটা তৈরি করি তার নাম হলো আয় বিবরণী। তাহলে আয় বিবরণী প্রথম ধাপে বের করতে হয় নিট বিক্রয়, তারপরে ধাপে বের করতে হয় মোট মুনাফা, তারপরে ধাপে বের করতে হয় নিট পরিচালন মুনাফা, এবং সর্বশেষ ধাপে বের করতে হয় নিট মুনাফা। এক মালিকানা কারবারে এই হলো ধাপ। যৌথ মূলধনী কারবারের ধাপ আরেকটা বাড়বে, সেটা আমরা যখন দ্বিতীয় পত্র আলোচনা করব তখন দেখবো। এরপরে আমাদেরকে যেটা তৈরি করতে হয় আর্থিক অবস্থা জানার জন্য, অর্থাৎ ব্যবসায় সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব মৌলিক হিসাব সমীকরণের বিবরণী প্রকাশ। আর্থিক অবস্থা জানার জন্য আমরা যে বিবরণী তৈরি করি তার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী একটা নির্দিষ্ট অবস্থা একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট তারিখের জন্য। তাহলে এখানে আর সমাপ্ত বছর বলা যাবে না, এখানে বলতে হবে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। 31 ডিসেম্বর তারিখের জন্য একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, আমরা কিন্তু আয় ব্যয় বিবরণীতে লিখেছি 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তার মানে এটা হলো পিরিয়ড অফ টাইম, একটা হিসাব কালের জন্য, কালের ব্যক্তির জন্য, এবং এটা হলো একটা অবস্থার জন্য। আমাদের আয় বিবরণী একটা অবস্থার জন্য। তারিখের এই আয় আর্থিক অবস্থা একটা নির্দিষ্ট তারিখের জন্য। তাহলে নির্দিষ্ট তারিখের জন্য এখানে সমাপ্ত বছরের জন্য আমাদের অনেক ছাত্রছাত্রী দেখা যায় ভুলে এখানেও লিখে ফেলে 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। অবস্থা কখনো একটা কালব্যাপী হয় না, একটা নির্দিষ্ট তারিখে। অর্থাৎ এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা কেমন সেটা এই মুহূর্তের অবস্থা, তার আগের দিনেরটাও বোঝাচ্ছে না, আমি তার পরের দিনেরটাও বোঝাচ্ছে না, অর্থাৎ গত 1 বছর সময়কালের আমার আর্থিক শারীরিক অবস্থা কেমন সেটাও বোঝাচ্ছে না। এটা আমাদের বুঝতে হবে।
অর্থাৎ আমরা যদি বলি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, আয় বিবরণী হবে, পিরিয়ড অফ টাইম। আয় বিবরণী আয় বিবরণী হবে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, সময়ের একটা কালের ব্যক্তির জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাব কালের ব্যক্তি, এরকম পুরো হিসাব কালটার জন্য। আর আর্থিক অবস্থার বিবরণী হলো, পয়েন্ট অফ টাইম। আর্থিক অবস্থার বিবরণী হলো পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, কালে অর্থাৎ সময়ের একটা বিন্দুর জন্য। তার মানে এটা এরকম কালের ব্যক্তির জন্য না, এটা হলো একটা নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ একটা বিন্দুর জন্য। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবার আসা যাক আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা মৌলিক হিসাব সমীকরণের বিবরণী প্রকাশ, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন সম্পদকে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং চলতি। দীর্ঘমেয়াদী সম্পদ হলো স্থায়ী সম্পদ। তাহলে প্রথমে স্থায়ী সম্পদ, যা প্রশ্নে সরাসরি উল্লেখ আছে, স্থায়ী সম্পদ 1,98,000 টাকা। বিনিয়োগ হলো একটা মধ্যমেয়াদী, অর্থাৎ মধ্যম সময়কালের জন্য, তাহলে 10% বিনিয়োগ প্রশ্ন আছে, 40,000 টাকা। এরপরে হলো আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদের প্রথম আইটেম, 3টা আইটেম পরপর অবশ্যই লিখবো, তারপরে অন্যান্য চলতি সম্পদ গুলো লিখবো। সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে চলতি সম্পদ তারল্যের দিক থেকে সাজিয়ে লিখলে আমরা প্রথমে সবচেয়ে তরলটা সবার শেষে লিখবো, অর্থাৎ প্রথমে লিখতে হবে মজুদ পণ্য, তারপরে লিখতে হবে প্রাপ্য হিসাব, তারপরে লিখতে হবে নগদ তহবিল, এরপরে আমাদের অন্যান্য চলতি সম্পদগুলো লিখতে হবে। আলোচ্য অঙ্কে মজুদ পণ্য বলতে আমরা সর্বদাই 31শে ডিসেম্বর তারিখের যে মজুদ পণ্যটা, সমাপনী মজুদ পণ্য সমন্বয় আছে 65,000 টাকা, প্রাপ্য হিসাব রেওয়া মিলে দেওয়া আছে 43,000 টাকা, নগদ তহবিল প্রশ্নে দেওয়া আছে রেওয়া মিলে 10,000 টাকা, কিন্তু ছিনতাই জনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি হয়েছে 8,000 টাকা, তাহলে প্রকৃত নগদ তহবিল 2,000 টাকা। সমন্বয় বলা আছে অব্যবহৃত মণিহারি, যা আমরা মণিহারি খরচ থেকে বাদ দিয়ে এখন চলতি সম্পদ 2,500 টাকা। বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করেছি, সেটা চলতি সম্পদ 5,000 টাকা। এবং বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে যে প্রদত্ত ঋণ, কর্মচারীকে প্রদত্ত ঋণ, যে ঋণ দিয়েছি সেটা চলতি সম্পদ। তাহলে আমাদের সর্বমোট চলতি সম্পদ 1,21,500 টাকা। তাহলে আমাদের সর্বমোট সম্পদের পরিমাণ দাঁড়ালো 3,59,500 টাকা। তাহলে আমরা সম্পদ পেলাম 3,59,500 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব, তার নিচে আমরা লিখবো দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে মোট সম্পদ 3,59,500 টাকা। তাহলে দায় ও মালিকানা সম্পদের মধ্যে আমরা জানি দায় দুই রকম আছে, একটা দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। আলোচ্য অঙ্কে দীর্ঘমেয়াদী দায় উল্লেখ নেই, তাহলে আমরা সরাসরি চলতি দায় লিখলাম। চলতি দায় রেওয়া মিলে আছে, সরাসরি রেওয়া মিল থেকে আমরা প্রদেয় হিসাব পেলাম 50,000 টাকা, এবং ভ্যাট চলতি হিসাবের যে জ্যাটটা আমরা সমন্বিত জ্যাট যেটা পেলাম, সমন্বিত অর্থাৎ ভ্যাট চলতি হিসাব সমন্বিত করে আমরা যে জ্যাটটা পেলাম 43,130 টাকা। তাহলে আমাদের মোট চলতি দায় 94,130 টাকা। আর মালিকানা সত্ত্ব অবস্থার মধ্যে মূলধন রেওয়া মিলে আছে 2 লক্ষ টাকা, কোনো উত্তোলন নেই। তাহলে মোট মুনাফা, নিট মুনাফা, যেটা আমরা আয় বিবরণীতে পেয়েছি, নিট মুনাফা আয় বিবরণী থেকে প্রাপ্ত, আয় বিবরণী থেকে প্রাপ্ত নিট মুনাফা আমরা পেলাম। আয় বিবরণী থেকে প্রাপ্ত, অর্থাৎ আয় বিবরণী থেকে যে নিট মুনাফাটা সর্বশেষ ধাপে আমরা পেয়েছি 66,370 টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের অবস্থা বৎসরান্তে দাঁড়ালো 2,66,370 টাকা। তাহলে সর্বমোট দায় ও মালিকানা সত্ত্ব 3,59,500 টাকা, যা আমাদের সর্বমোট সম্পদের সমান। অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণে আমরা যা বলি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, তাহলে সেটা মিলে গেল, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী যদি সঠিকভাবে অঙ্ক করে আনা হয় তাহলে অবশ্যই মিলে যাবে, আর যদি না মিলে তাহলে আমরা সেটাকে অনিশ্চিত হিসাব দ্বারা মিলিয়ে দেখাতে হবে। এ হলো আমাদের মোটামুটি অবস্থা।
কিন্তু প্রশ্ন আমাদেরকে বলেছে, আমাদের এবারের যে প্রশ্নটা ছিল আমরা যেটা আলোচনা করতেছিলাম, সেখানে বলা আছে মোট মুনাফা 1,55,000 টাকা ধরে আর্থিক অ্যান্ড সন্সের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো এবং আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। তাহলে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলেছে মোট মুনাফা থেকে। তাহলে আমরা প্রশ্নের আলোকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে খর উত্তর এইভাবে হবে। তার মানে খ লিখে আমরা লিখবো খয়ের উত্তর আর্থিক অ্যান্ড সন্স আয় বিবরণী, ব্রেকেটে লিখবো আংশিক। অর্থাৎ সম্পূর্ণ আয় বিবরণী যখন দেখাবো না তখন আমরা লিখে দেব ব্রেকেটে আংশিক, আমরা একটু উল্লেখ করে দেব এটা আংশিক, নট সম্পূর্ণ। তাহলে কিভাবে আংশিক হলো, এই যে এখানে আমরা মোট মুনাফা 1,55,000 টাকা, সেটা কই পেলাম, আমরা দরকার হলে প্রয়োজনে প্রশ্নের পাশে আমরা মোট মুনাফা লিখে ব্রেকেটে লিখে দিলে হবে যে আমরা এটা কোত্থেকে পেলাম, তখন ব্রেকেটে লিখে দেব দেয়া আছে মোট মুনাফা 1,55,000 টাকা, ব্রেকেটে লিখে দেব দেয়া আছে, অর্থাৎ প্রশ্নে দেয়া আছে 1,55,000 টাকা। এবার বাকিটা অ্যাজ ইট ইজ আমাদের পরিচালন খরচ সমূহ আমরা আগেও যেভাবে বের করেছি সেটাই হুবহু ওইটাই লিখে ফেলবো, আমরা ওখানে ওইভাবে তৈরি করব। করে আমরা এখানের মধ্যে আমরা মোট নিট পরিচালন মুনাফা পেলাম 72,500 টাকা এবং আর্থিক আয় অর্থাৎ বিনিয়োগের সুদ যোগ হবে, আর্থিক খরচ অর্থাৎ বিবিধ ক্ষতি বিয়োগ হবে। তাহলে নিট মুনাফা আমরা এই 1,55,000 টাকার ভিত্তিতে আমাদের নিট মুনাফা 66,500 টাকা। 1,55,000 টাকার ভিত্তিতে আমাদের নিট মুনাফা 66,500 টাকা। কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু আমরা প্রকৃত অঙ্ক করে দেখেছি আমাদের নিট মুনাফার পরিমাণ 66,370 টাকা। কিন্তু সেটা তো আমরা দেখাবো না, আমরা যা পেয়েছি পরীক্ষার প্রশ্নের আলোকে সেটা লিখলে সেটাই রাইট, 66,500 টাকা। কিন্তু এই টাকা দিয়ে যদি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি তাহলে আমরা কখনই জানবো যে কখনই এটা মিলবে না, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী একটা অনিশ্চিত অবস্থা তৈরি হবে। তাহলে গতে বলতেছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবো অ্যাজ ইট ইজ আগের মতো, অর্থাৎ সম্পদ যা ছিল অর্থাৎ সম্পদের যোগফল 3,59,630 টাকা, এটা ঠিক আছে। স্থায়ী সম্পদ 1,98,000 টাকা, 10% বিনিয়োগ 40,000 টাকা, চলতি সম্পদ আমরা আগে নির্ণয় করেছি জানি, মজুত পণ্য 65,000 টাকা, প্রাপ্য হিসাব 43,000 টাকা, নগদ তহবিল 8,000 টাকা ক্ষতি হওয়ার পরে অবশিষ্ট 2,000 টাকা, অব্যবহৃত মণিহারি মিলে প্রশ্ন উল্লেখ আছে 2,500 টাকা, বিলম্বিত বিজ্ঞাপন খরচের 1/3, কর্মচারীকে প্রদত্ত ঋণ 4,000 টাকা যা বেতন অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে সর্বমোট আমাদের চলতি সম্পদ 1,21,500। এখন এখানে একটা জিনিস আমরা দেখেছি অনিশ্চিত হিসাব 130 টাকা কিভাবে হলো, অর্থাৎ আমরা দেখতেছি যে আমাদের প্রশ্নের আলোকে চলতি দায় ভ্যাট প্রদেয় হিসাব 50,000 টাকা মিলে আছে, ভ্যাট চলতি হিসাব 43,130 টাকা পেয়েছে, এটা আমরা ভ্যাট চলতি হিসাব তৈরি সমন্বিত করার পর আমাদের মোট দায় হলো 93,130 এবং মালিকানা সত্ত্বে মূলধন 2 লক্ষ টাকা এবং নিট মুনাফা আমরা পেয়েছি খ থেকে যা পেয়েছি 66,500। আমরা এখানে ব্রেকেটে প্রয়োজনে লিখে দেব খ থেকে, অর্থাৎ আয় বিবরণী থেকে প্রাপ্ত, আংশিক আয় বিবরণী থেকে প্রাপ্ত, আংশিক আয় বিবরণী থেকে প্রাপ্ত। প্রয়োজনে এটা লিখে দিতে পারি, না লেখলেও কোনো গোনা নেই, কোনো প্রবলেম তৈরি হবে না। আয় বিবরণী থেকে প্রাপ্ত, আংশিক আয় বিবরণী থেকে প্রাপ্ত বা পেয়েছি 66,500। তাহলে আমাদের দায় মালিকানা সত্ত্বের অবস্থা দাঁড়ালো 2,66,500। তাহলে সর্বমোট যোগফল দেখা যায় এখানে হয় 3,59,630, কিন্তু এখানে যোগফল 3,59,630 হবে না, একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা আমরা বলেছি, এই ঘাটতিটাকে আমরা অনিশ্চিত হিসাব নাম দিয়ে এই ঘাটতির 130 টাকা আমরা বের করে উভয় দিক মিলিয়ে দিব। যেহেতু প্রশ্ন তৈরি করতে বলেছে 1 লাখ, আমাদেরকে মোট মুনাফা 1,55,000 টাকা ধরে নিয়ে যেহেতু আমরা অঙ্কটা করেছি, তাই আমাদের আর্থিক অবস্থা বিবরণী মিলবে না, কারণ এটা একটা কাল্পনিক উপাত্ত। 1,55,000 টাকা মোট মুনাফা, এটা প্রশ্ন উল্লেখ আছে কাল্পনিক আকার, তাহলে যা ধরে নিতে বলেছে সেটাকে ধরে নিয়ে আমরা যদি আর্থিক অবস্থা তৈরি করি তাহলে কখনই আর্থিক অবস্থা মিলবে না। তা না মেলার কারণে হয় এটা সম্পদের দিক মিলবে না, নতুবা দায় মালিকানা সত্ত্বের দিক, এর জন্য একটু ফাঁকা রেখে
এই যে একটা জায়গা ফাঁকা রেখে আমরা অঙ্কটা করে যাব, যাতে এই ফাঁকা জায়গার মধ্যে আমরা বুঝতে পারি উভয় দিকের যোগফলের মধ্যে কত ঘাটতি আছে। এ হলো মোটামুটি আমাদের অবস্থা। আশা করি আর্থিক বিবরণীর এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এখন যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, মন্তব্য করলে আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি। সবার মঙ্গল কামনা করছি। প্রত্যেকে সুস্বাস্থ্য থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, মঙ্গলে থাকো। আল্লাহ হাফেজ।